এর আগে 25% দিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন, সেক্ষেত্রে সরকার সেটা দেয়নি। এবার কথার কথা, যদি আজকে বা নেক্সট হিয়ারিং এ যদি 100% বা 50% যাই নির্দেশ দেয় আদালত, সেটা যদি আবার না মানে রাজ্য সরকার, তাহলে তো আবার আদালত অবমাননা হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে বারবার কোর্ট নির্দেশ দেবে এবং তারপরে যখন আদালত অবমাননা হবে সেটাকে গুরুত্ব মানে দেয়া হবে না, এইটা কতটা সঠিক বলে মনে হয়? মানে এটা দিতে অসুবিধে হবে, আর টাকাটা দিয়ে দিলে ফেরত পাবে কি করে? হুম এটা নিয়ে আগেই করেছেন, এটা আজকে যে নতুন করে হয়েছে এরকম কোনো বিষয় নয়। হুম তো সেই জায়গায় জাস্টিস সন্দীপ মেহতা সন্দীপ ছিলেন। মেহতা ছিলেন। হুম সেই জন্য এটা জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে হবে, তিনি যখন বসবেন তার সঙ্গে। হুম এটা আজকে ইয়েতে উঠে এসেছে, আজকে শুনানিতে উঠে এসেছে, কারণ দেখো, সকল ছিল। আদালত আদালত অবমাননার বিষয়টা তো নির্দেশ সম্ভবত সন্দীপ মেহতা, বিচারপতি সন্দীপ মেহতাই দিয়েছিলেন। তো তিনি তো দিয়েছিলেন কিন্তু হ্যাঁ। দিয়েছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে হলো যে বর্তমানে সুপ্রিম কোর্ট এই কন্টেম্পটের মধ্যে তারা আর ঢুকতে চাইছেন না। তারা কারণটা হচ্ছে হলো একবারে পুরো মামলাটা তারা শুনানি করে নিতে চাইছেন। শুনানি করে যদি আলটিমেটলি কর্মচারীরা জিতে যায় তাহলে তো পুরো 100% টাকাই দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে তো তাহলে তো রাজ্য সরকার যদি মানে ওরকম কিছু না পূর্বের না, ন্যায় দেখুন ফাইনাল রায় সুপ্রিম কোর্টের যেটা দিয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন রায়। হ্যাঁ, বেশ। আর আর একটা বিষয় বিক্রমবাবু, এই যে ধরুন মামলার শুনানি যে যদিও শীঘ্রই আর কি 11 তারিখ, কিন্তু এই যে বারবার পেছানো হচ্ছে না, এর ফলে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন মামলাকারী আইনজীবী হিসেবে, যে সরকারি কর্মচারীদের মনের মধ্যে আদালত বা বিচার ব্যবস্থা সম্পর্কে একটা অনাস্থা মানে সামান্য হলেও তৈরি হচ্ছে। এবং এমনকি আমাদের মানে ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট বলে দিক না যে তারা ডিএ মামলা শুনবে না। এ হবে, হুম কারণ এই বছর বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্ট হুম এই মামলাটার যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে, সময় দিয়েই শুনানি করেছে। হ্যাঁ, সেটা এবং নিয়ে কোনো সন্দেহ নেই। অন্য মামলা ছেড়ে দিয়ে এই মামলাটা শুনানি করেছে সেপ্টেম্বরের 11 তারিখ। সুপ্রিম কোর্টের কাছে সারা ভারতবর্ষের মামলা ঢুকছে, হুম শুধুমাত্র দিয়ে তো একটা মামলা না, না। ভারতবর্ষে প্রচুর মামলা ঢুকছে। প্রায় শেষের ঘন্টায় বাজছে, হুম শুনানি শেষ হবে, তারপরে রায়দান। কিছুর পরেও মানে সুপ্রিম কোর্টকে হয়তো তারা তাদের ওই মানে আবেগ বলুন বা তারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওই জায়গা থেকে বলছেন বটে, কিন্তু আলটিমেট আঙুলটা তো ওঠা উচিত সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রের ইনস্ট্রাকশনে মামলাটাকে বহুত রকম ভাবে শুনানির সময় গোলানোর চেষ্টা হয়েছে। ঠিক। তার জবাবও আমরা দিয়েছি, আবারও দেবো। আমাদের তরফ থেকে আমরা পূর্ণ চেষ্টাই তো করছি, সেটার মধ্যে কোনো ত্রুটি আমরা রাখবো না। হ্যাঁ, একটু পিছিয়ে গেছে, সেটা তো কষ্ট যন্ত্রণা থাকবেই, ধৈর্য ধরতে হবে, আশা রাখতে হবে। আপনারা এটাই কারণ আশা রাখছেন যে ট্রাইব্যুনাল, উচ্চ আদালতের সেই যে জয়ের ধারা সেটা অব্যাহত থাকবে, পেনশন হোল্ডার কিংবা এই সরকারি কর্মচারী তাদের মুখে হাসি ফুটবে, এই আশাই রাখছেন। নমস্কার, আইনজীবী বিক্রম ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আজকে তো ডিএ মামলা ছিল, আমরা তো অলরেডি জানি যে মানে শুনানির ডেট করা হয়েছে সেপ্টেম্বরের শুরুর দিকে। কিন্তু আজকের শুনানি নিয়ে আজকের যা যা খবর মানে সাধারণ মানুষের মধ্যে, কর্মচারীদের মধ্যে আলোচনা হচ্ছে, তার মধ্যে সব থেকে মানে গুরুত্বপূর্ণ যেটা মানে আমাদের মনে হচ্ছে যে আহ, অবমাননা, আদালত অবমাননার যে অভিযোগ তোলা হয়েছিল, যে মামলা, সেই মামলাটি প্রসঙ্গে বেঞ্চ নাকি জানিয়েছে যে এইটা আহ, এই মুহূর্তে প্রয়োজনীয় যতটা, তার চেয়ে মূল মামলাটা বেশি প্রয়োজনীয়। এইরকম হ্যাঁ। তো সেখান থেকে আমার প্রশ্ন আর কি, যে ধরুন এর আগে 25% দিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন, সেক্ষেত্রে সরকার সেটা দেয়নি। এবার কথার কথা, যদি আজকে বা নেক্সট হিয়ারিং এ যদি 100% বা 50% যাই নির্দেশ দেয় আদালত, সেটা যদি আবার না মানে রাজ্য সরকার, তাহলে তো আবার আদালত অবমাননা হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে বারবার কোর্ট নির্দেশ দেবে এবং তারপরে যখন আদালত অবমাননা হবে সেটাকে গুরুত্ব মানে দেয়া হবে না, এইটা কতটা সঠিক বলে মনে হয়? মানে এটা কর্মচারীদের তরফেই একটা প্রশ্ন, আমাদের এতেই কমেন্ট করেছেন অনেকে যে আদালত অবমাননার বিষয়টা নিয়ে, ওই কারণে জানতে চাইছি বিষয়টা। না দেখুন, এইটা আদালত আগেই জানিয়ে দিয়েছিল যে ইন্ট্রিম অর্ডার যেটা দিয়েছে সেই ইন্ট্রিম অর্ডারটা এই মুহূর্তে জজ সাহেবরা শুনছেন না, তারা পুরো মামলাটা শুনানি করে নেবেন।
কারণ রাজ্য সরকার একটা মডিফিকেশন ফাইল করেছিলেন, হুম তাদের দিতে অসুবিধে হবে আর টাকাটা দিয়ে দিলে ফেরত পাবে কি করে। হুম এটা নিয়ে আগেই করেছিলেন, এটা আজকে যে নতুন করে হয়েছে এরকম কোনো বিষয় নয়। হুম আজকে যেটা মেন কারণে মামলাটা পিছিয়ে গেল, তার পিছিয়ে গেল বলাটা ঠিক হবে না, খুব একটা যে পিছিয়েছে তা নয়। কম্পিউটার লিস্টিং এর ডেটে দেখা যাচ্ছে 11ই সেপ্টেম্বর মামলাটা আছে। আপনারা যদি ধারাবাহিক ভাবে 2025 সালে মামলাটা দেখেন, হুম তাহলে অন্তত 4, 5, 6, 7, 8 বার মামলাটা শুনানি হয়েছে হুম 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 বা লিস্টে এসেছে, শুনানি হয়েছে এবং এক্সটেন্সিভ শুনানি 2025 সালে হয়েছে। হুম এটা অস্বীকার করার জায়গা নেই। গোপাল হুম সুব্রমণিয়াম স্যার সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে এক্সটেন্সিভ শুনানি হয়েছে। পাটোয়ালিয়া স্যার দাঁড়িয়েছিলেন, হুম তারপরে আপনার এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তিনিও মামলাটা সওয়াল করেছেন, দাঁড়িয়েছেন, এক্সটেন্সিভ শুনানি হয়েছে। হুম আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে হলো যে বেঞ্চ এক্সটেন্সিভলি শুনানি করেছেন, হুম যে দুজন বিচারপতি জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর মিশ্র, ডিভিশন বেঞ্চ, হুম তো সেই বেঞ্চের জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র আজকের বেঞ্চে ছিলেন না। হুম তো সেই জায়গায় জাস্টিস সন্দীপ মেহতা সন্দীপ ছিলেন। মেহতা ছিলেন। হুম সেই জন্য এটা জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে হবে, তিনি যখন বসবেন তার সঙ্গে। হুম এটা আজকে ইয়েতে উঠে এসেছে, যে শুনানিতে উঠে এসেছে, কারণ সব কিন্তু পক্ষই ছিল। আদালত আদালত অবমাননার বিষয়টা তো নির্দেশ সম্ভবত সন্দীপ মেহতা, বিচারপতি সন্দীপ মেহতাই দিয়েছিলেন। তো তিনি তো দিয়েছিলেন কিন্তু হ্যাঁ দিয়েছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে হলো যে বর্তমানে সুপ্রিম কোর্ট এই কন্টেম্পটের মধ্যে তারা আর ঢুকতে চাইছেন না। তারা কারণটা হচ্ছে হলো একবারে পুরো মামলাটা তারা শুনানি করে নিতে চাইছেন। শুনানি করে যদি আলটিমেটলি কর্মচারীরা জিতে যায় তাহলে তো পুরো 100% টাকাই দিতে হবে। কিন্তু সেক্ষেত্রেও তো তাহলে তো রাজ্য সরকার যদি মানে ওরকম কিছু না পূর্বের না, ন্যায় দেখুন ফাইনাল রায় সুপ্রিম কোর্টের যেটা দিয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন রায়। হ্যাঁ অন্তর্বর্তীকালীন রায় যে কোনো কোর্টই দিতে পারে, তার পরিবর্তনও করতে পারে। আচ্ছা এটা ফাইনালি টাকা দেওয়ার বিষয়, তো সেই জন্য হুম অন্তর্বর্তীকালীন রায় রাজ্য সরকার বলেছে মানবো না। ঠিক আছে, আচ্ছা রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু ফাইনাল রায় হয়ে গেলে সেখানে মানবো না এই কথাটা বলা রাজ্য সরকারের স্কোপ প্রায় নেই বললেই চলে। সেখানে অবশ্য রাজ্য সরকার অ্যাপ্লিকেশন করতে পারে, ওইসব অ্যাপ্লিকেশন টিকবে না, কারণ মামলাটার এক্সটেন্সিভ শুনানি এই জন্যই হচ্ছে, বেশ সব পক্ষকে শুনানি করছে এবং যে যত খুশি চাইবে বলতে পারে। এবং এর আগের ডেটে বিচারপতি সঞ্জয় কারোল এটা স্পষ্টত বলেছিলেন, হুম সিনিয়র বিচারপতি, হুম যে যে যা যতটা সাবমিশন করতে চাইবে সে যেন তাকে আবার বলার সুযোগ দেবো, যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে আমরা সুযোগ পেলাম না। বেশ। আর আর একটা বিষয় বিক্রমবাবু, এই যে ধরুন মামলার শুনানি যে যদিও শীঘ্রই আর কি 11 তারিখ, কিন্তু এই যে বারবার পেছানো হচ্ছে না, এর ফলে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন মামলাকারী আইনজীবী হিসেবে যে সরকারি কর্মচারীদের মনের মধ্যে আদালত বা বিচার ব্যবস্থা সম্পর্কে একটা অনাস্থা মানে সামান্য হলেও তৈরি হচ্ছে। এবং এমনকি আমাদের মানে ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট বলে দিক না যে তারা ডিএ মামলা শুনবে না। এগুলো মানে শুনতে হয়তো খুব তেতো কথা, খারাপ কথা, কিন্তু তাদের ইমোশনটাও তো জড়িয়ে, এটাও তো বুঝতে হবে, তাই না? তারা বিশেষ দেখুন করে যারা এই হ্যাঁ মামলাতে প্রায় ধরে রাখুন 11-12 লাখ কর্মচারীদের সেন্টিমেন্ট জড়িয়ে। হুম হুম তার হুম থেকেও বড় কথা, এটা তো সেন্টিমেন্ট গেল যারা পেনশন হোল্ডার, এক্স্যাক্টলি যারা হ্যাঁ পেনশন পাচ্ছেন তাদের মেডিকেলের খরচ, তাদের নিজেদের লাইফের খরচ, প্রচুর খরচ তার মধ্যে আছে এবং তাদের কষ্টটা তাদেরকে বেশি ফেস করতে হচ্ছে, ঠিক যারা ঠিক এমপ্লয়ি তাদের থেকে বেশি, এটা ঠিক। ঠিক 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 কিন্তু এটাও ঠিক যে বিচার ব্যবস্থার কিছু প্রক্রিয়া, কিছু নিয়ম আছে। হুম আমি সমস্ত কর্মচারী সমাজের কাছে বলবো যে আপনাদের ধৈর্য বিচার প্রক্রিয়ায় রাখতে হবে। হুম কারণ এই বছর বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্ট হুম এই মামলাটার যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে, সময় দিয়েই শুনানি করেছে হ্যাঁ সেটা এবং নিয়ে কোনো সন্দেহ নেই। অন্য মামলা ছেড়ে দিয়ে এই মামলাটা শুনানি করেছে। তাই কিংবা ব্যাক টু নিজেদের ব্যাক যে গত সপ্তাহে যে গত সপ্তাহের নিজেদের আগের অবসাদ, সপ্তাহে হ্যাঁ, সেটা একটা দুটো দিন এটা হতে পারে, যে হুম যে কোনো মানুষের হতে না পারে। আমি বলছি ধরুন ব্যাক টু একটা ব্যাক দিন ব্যাক কোর্টে টু ব্যাক শুনানি হয়েছে আর কি, মানে আমি বললাম হুম যে হ্যাঁ অ্যাক্টিভিটিটা দেখা গেছে, তৎপরতা। হয়েছে। এবারে ধরুন এরকমও হতে পারে যে কোনো আইনজীবী হয়তো অসুস্থ যেতে পারলেন না, এরকম দু একটা ধরুন মানে আনফর্চুনেট ইনসিডেন্ট হয় হুম আদালতের মধ্যে বলুন বা আমাদের নিজেদের জীবনের মধ্যে বলুন। হুম এগুলো হুম কোনো হুম মানে এগুলোকে মেন মামলার সাথে ধরলে চলে না, আপনাদের ধৈর্য ধরতে হবে হুম এবং এটাও মাথায় রাখতে হবে যে নিজেদের যে কষ্ট বা বেদনা বা যন্ত্রণা যেটাই হচ্ছে সেটার উপর ভিত্তি করে কেউ কোনো ভুলভাল মন্তব্য করবেন না, সেটাও কিন্তু অনেক সময় জিনিসটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ বিচারাধীন বিষয় এই সময় না করাই হ্যাঁ, উচিত। সেই জন্য না করা আমার মনে হয় বেটার। কারণ হচ্ছে হলো দেখুন, যদি কোনো কারণে শুনানি পিছিয়ে যায়
বা শুনানি না হয়, সেই ক্ষেত্রে আমাদের আদালতের সিস্টেম আছে, আমরা কোর্টের কাছে মেনশন করব, ডেট চাইবো, ডেফিনেটলি জজ সাহেবরা আজ না কাল ডেট দেবে। এবং আপনারা যদি দেখেন ধারাবাহিকভাবে এখন সুপ্রিম কোর্টে যদি মামলা পিছিয়ে গিয়েও থাকে তর্কের খাতিরে আমি ধরে নিই, ডেটগুলো কিন্তু খুব শর্ট শর্ট পড়ছে। এরকম নয় যে 6 মাস পর ডেট পড়ছে, 8 মাস পর ডেট পড়ছে, 1 বছর পর ডেট পড়ছে, এরকম কিন্তু হচ্ছে না। এটা কিন্তু আপনারা দেখবেন 12 তারিখের পর 25 তারিখ, 25 তারিখের পর সেপ্টেম্বরের 11 তারিখ সুপ্রিম কোর্টের কাছে সারা ভারতবর্ষের মামলা ঢুকছে। শুধুমাত্র দিয়ে তো একটা মামলা না, ভারতবর্ষে প্রচুর মামলা ঢুকছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে যারা কর্মচারী তাদের মনে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, বিশেষ করে পেনশন হোল্ডারদের প্রচুর কষ্ট হচ্ছে। শুনানি প্রায় শেষের দিকেই আছে, শুনানি প্রায় শেষের দিকে আছে এবং শুনানি প্রায় শেষের ঘন্টায় বাজছে। শুনানি শেষ হবে, তারপরে রায়দান হবে। কিন্তু ঘটনা হচ্ছিল এই সময় দাঁড়িয়ে আমি সমস্ত কর্মচারী সমাজের কাছেই বলবো যে মনের মধ্যে হয়তো ক্ষোভ আসবে, মনের মধ্যে হয়তো কষ্ট বা যন্ত্রণা বা ফিজিক্যালি হয়তো যারা যন্ত্রণাটা ফেস করছেন, যারা পেনশন হোল্ডার, তাদেরও সেটা আসবে। কিন্তু এটা আদালতে হয়, কারণ যে কোনো মানুষেরই অনেক সময় সময়ের কারণে দেরি হয়ে গেল বা করতে পারেনি বা যেতে পারেনি, অনেক সময় ধরুন আমরাও যেতে পারলাম না কোর্টে, ঠিক শরীর অসুবিধা, এইটা হয়। কিন্তু আপনাকে দেখতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু মামলাটা শুনছে এবং খুবই শর্ট ডেট দিচ্ছে, লম্বা ডেট দিয়ে দিল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট করছে, গুরুত্ব সহকারে দেখছে, গুরুত্ব সহকারে দেখছে বলেই আজকে 25 তারিখের পর 11 তারিখে ডেট দিয়েছে। ঠিক ঠিক আছে, সব পক্ষর আইনজীবী সম্মতি নিয়ে তারপরে 11 তারিখে ডেট দিয়েছে। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ বলুন বলুন। সেই জন্য আমি এটা এইভাবে দেখছি যে সুপ্রিম কোর্ট যথেষ্ট মনোযোগ সহকারে এবং সময় দিয়েই সুপ্রিম কোর্ট কিন্তু পশ্চিমবাংলার কর্মচারীদের মামলাটা শুনছে। বর্তমানে আমরা সেটা দেখতে পাচ্ছি। আগে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে আলোচনা যত না করা যায় ততই ভালো। আমাদের পজিটিভ দিক দেখতে হবে, শুনানি হচ্ছে, আমরা আদালতের কাছে এটাই সব থেকে বেশি চাইতে পারি যে শুনানিটা যাতে তাড়াতাড়ি হোক, এইটুকু। এবার রায় কি হবে না হবে সেটা তো আলটিমেটলি বিচারপতিরা ঠিক করবে। ঠিক। আর এত কিছুর পরেও মানে সুপ্রিম কোর্টকে হয়তো তারা তাদের ওই মানে আবেগ বলুন বা তারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওই জায়গা থেকে বলছেন বটে, কিন্তু আলটিমেট আঙুলটা তো ওঠা উচিত সরকারের বিরুদ্ধে, তাই নয় কি? মানে আজকে একটা মানে অধিকারের জন্য সরকার এখানে দেবে না। আমি বারবারই একটা কথা বলি, কর্মচারীদের অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। ঠিক। অধিকার ছিনিয়ে না নিতে পারলে কোনোদিন কিছু হবে। অধিকার কোনোদিন কেউ কাউকে দেয় না, অধিকার কোনোদিন পাওয়া যায়। এটা ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে কোনোদিন এটা দেখা যায়নি, ভবিষ্যতেও দেখা যাবে না। অধিকার সবসময় ছিনিয়েই নিতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, কিন্তু এইটা তো মানে প্রাপ্য। এখানে মানে আমার বক্তব্য ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি কেন হচ্ছে? তো দেয় না, প্রাপ্য জিনিসটাই তো দেয় না বলে ছিনিয়ে নিতে হয়। অধিকারটাও তো প্রাপ্য। ঠিক, অধিকারটাও তো প্রাপ্য। আজকে প্রাপ্য জিনিসকে ছিনিয়ে নিতে হয়, নাহলে তো আপনার প্রাপ্য জিনিস হাত থেকে বেরিয়ে যাবে। আমি ওইটাই বলছি, যদি কোনো প্রপার্টি রাখে সেই প্রপার্টিটা তাকে মেনটেন করতে হবে, দেখভাল করতে হবে। আপনি যদি দিনের পর দিন প্রপার্টিটা ছেড়ে চলে যান তাহলে হবে না। তাই জন্য দিনের পর দিন এখানে আপনার সাথে লড়াই করছে রাজ্য সরকারি কর্মচারীদের, এটা বুঝতে হবে। কারোর খারাপ লাগলে আমার কিছু করার নেই। এখানে লড়াইটা হচ্ছে রাষ্ট্র শক্তি, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। ঠিক ঠিক, এখানে রাষ্ট্র আপনার বিরুদ্ধে লড়াই করছে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল লড়াই করছে না। এবং রাষ্ট্র মানে রাষ্ট্রের হাইয়েস্ট লেভেল, নবান্ন। ঠিক, চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি পার্টি এই মামলাতে। লড়াইটা সেই জন্য মানে বেশ বড় লড়াইয়ের মধ্যে আমরা রয়েছি। সেই লড়াইয়ে আপনারা দেখতে পাবেন যে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট পর্যন্ত জেতা হয়েছে। এবার সুপ্রিম কোর্টে মামলাটা শুনানি হচ্ছিল না। বর্তমানে 2025 সাল যদি আপনি দেখেন, মামলাটা কিন্তু যথেষ্টই ভালো শুনানি হয়েছে। এর আগে শোনার আগেই রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রের ইনস্ট্রাকশনে মামলাটাকে বহুত রকম ভাবে শুনানির সময় গোলানোর চেষ্টা হয়েছে। তার জবাবও আমরা দিয়েছি, আবারও দেবো। কি বললাম? আর তারপরে দেখুন পে স্কেলের মামলা, ডিয়ারনেস অ্যালাওয়েন্সের মামলা, মানে স্যালারিজ মামলা, সেটাতে রাজ্য সরকারের একটা বড় ডিফেন্স সবসময় দাঁড়িয়ে যাচ্ছে যে 44,000 45,000 কোটি টাকা দিতে হবে। যখন এত বড় টাকাটা দিতে হবে রাজ্য সরকারকে,
সেটার জন্য তো শুনানিটাও তো সব পক্ষকে সমানভাবে দেওয়ার সুযোগ দিতে হবে, নাহলে তো বিচার ব্যবস্থায় তো আর খামতি রয়ে যাবে না, না, কারণ না, শুনানি সেটাই। সবাইকেই করতে দিতে হবে। সেটার জন্য একটু এদিক ওদিক ডিলে হতে পারে। এটা এমন কিছু বড় বিষয় বলে আমি অন্তত মনে করি না। তার কারণ হলো যে 25 তারিখে মামলাটা হয়েছে, আজকে ছিল হুম। 26 তারিখে ছিল, তো সেটা আপনার 11ই সেপ্টেম্বর আমরা কম্পিউটার লিস্টিং এর ডেটটা দেখতে পাচ্ছি। তো যদি হ্যাঁ, সেটা হয়, খুব বেশি ডিলে যে হয়েছে বা দেরি হয়েছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এক্সপেকটেশন থাকবে। দেখুন, এক্সপেকটেশন কর্মচারীদের আছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু পেনশন হোল্ডারদের কিন্তু এক্সপেকটেশন না, তাদের কষ্ট আছে, এটা অস্বীকার করতে পারবো। ঠিক, ঠিক। তাদের যন্ত্রণা আছে। কর্মচারীরা একটা সাবস্ট্যান্সিভ মাইনে পাচ্ছেন, আরো দুদিন পরে পেলেও হয়তো কিছু অতটা ডিফারেন্স হবে না, হুম। যতটা না পেনশন হোল্ডার যারা আছে তাদের ক্ষেত্রে হবে। তাহলে 2,500-3,000 তাদের এরকমও অনেকে আছে এই অ্যামাউন্ট। না, তাদের তাদের একটা মেজর কষ্টের জায়গায় তারা দাঁড়িয়ে আছে। ঠিক। তারা কিছু করতেও পারছে না, তারা কিছু বলতেও পারছে না, যাদের শরীরটাও 30, 40, 50 বছরে যেরকম শরীর থাকে একটা মানুষের, বার্ধক্যে তো সেটা থাকবে না। 70, 80 বছর বয়সে সেটা থাকবে না। তাই জন্য হুম। তাদের টাকাটাই সম্বল, তাদের আর কিছু সম্বল নেই। তো তাদের কষ্টটা বেশি হচ্ছে, আমি মানছি, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন হুম। এবং আপনারা বিচার ব্যবস্থাকে সম্মান জানান। বিচার ব্যবস্থা, দেখুন, আদালতে বিচার ব্যবস্থা আছে বলেই না মানুষ আজকে বিচার ব্যবস্থার কাছে যাচ্ছে এবং শুনানি হচ্ছে। বিভিন্ন মামলায় তো মানুষ উপকারও পায় বিচার ব্যবস্থা থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হয় আর এই হতাশার জায়গা আর থেকে এটাও হয়তো। এটা হতাশার জায়গা থেকে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছিল বিচার ব্যবস্থায়, দেখুন, ভারতবর্ষের যা বিচার কাঠামো বা বিচার ব্যবস্থা, সেখানে মামলার সংখ্যা প্রচুর। প্রচুর। পপুলেশন সেই আন্দাজে অর্থে তো আমাদের বিচারপতি, বিচারপতিও নেই, সংখ্যাও কম। সেই অর্থে বিচারপতির সংখ্যাটা কম না, একেবারেই নেই বলতে গেলে একেবারেই চলে। নেই। আমরা কলকাতা হাইকোর্ট দেখলেও মানে 50%-এর নিচে, যা মানে 50 হওয়া উচিত। স্যাংশন স্ট্রেংথের প্রায় অ্যাভারেজে 50% বিচারপতি নিয়ে আমাদের কলকাতা হাইকোর্ট চলছে। তাহলে তা সেই জন্য সারা ভারতবর্ষের এই অবস্থা। তো সেইখানে আর সেখানে আমাদের ভারতবর্ষের পপুলেশনও আপনাকে দেখতে হবে, হুম। সেই আন্দাজে মামলা দেখতে হবে। সবকিছু মিলিয়ে যেটা আমরা পেয়েছি বা পাচ্ছি, সেটা কিন্তু আমি মনে করি না যে খুব যে খারাপ হয়েছে এরকম নয়। হ্যাঁ, একটু পিছিয়ে গেছে, সেটা তো কষ্ট যন্ত্রণা থাকবেই, ধৈর্য ধরতে হবে, আশা রাখতে হবে। আপনারা এটাই কারণ আশা রাখছেন যে ট্রাইব্যুনাল, উচ্চ আদালতের সেই যে জয়ের ধারা সেটা অব্যাহত থাকবে, পেনশন হোল্ডার কিংবা এই সরকারি কর্মচারী তাদের মুখে হাসি ফুটবে, এই আশাই রাখছেন, তাই আমাদের তো? তরফ থেকে আমরা পূর্ণ চেষ্টাই তো করছি, ঠিক। সেটার মধ্যে কোনো ত্রুটি আমরা রাখবো না এবং রাখছিও না রাদার। আমরাও সেই আশাই রাখতে পারি। অনেক ধন্যবাদ বিক্রমবাবু। ধন্যবাদ, হুম, ধন্যবাদ। হুম, হুম।